কলম্বিয়ান নাগরিক মার্কেস এই উপন্যাসটির জন্যই মূলত নোবেল পুরস্কার পান। এই উপন্যাসটা আসলে বাস্তব অবাস্তব দুইটা জিনিসকেই একদম মিলিয়ে মিশিয়ে তৈরি করেছেন গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস। এই যখন মার্কেস লিখতেন ভবিষ্যতে সেই মৃত্যুর কাহিনীটা বর্তমানে নিয়ে আসতেন, তারপরে মূল গল্প শুরু করতেন। মার্কেসের লেখার একটা বিশেষ স্টাইল আছে, যেমন উনি ভবিষ্যতে কি হবে সেটার বর্তমানে একটা ইঙ্গিত দিয়ে সেটার উপন্যাসটা শুরু করতেন। উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝানো যায়। নিসঙ্গতার 100 বছর, লেখক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস। 1967 সালে এই উপন্যাসটি লেখা হয়েছে মূলত স্প্যানিশ ভাষায় এবং 1982 সালে কলম্বিয়ান নাগরিক মার্কেস এই উপন্যাসটির জন্যই মূলত নোবেল পুরস্কার পান। ধরা যাক পৃথিবীর কোনো একটা জায়গার নাম মাকোন্দো। এই মাকোন্দো অঞ্চলে বুয়েন্দিয়া বংশ নিজেদের বংশ বিস্তার শুরু করে এবং সেখানেই গোড়াপত্তন করে একটা নতুন সমাজ ব্যবস্থার। এই উপন্যাসে একটা পরিবারকে দেখানো হয় যেটা আস্তে 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 বড় হয় এবং তাদের বংশধরেরা ছড়িয়ে পড়ে। সে মাকোন্দোতে সেই পরিবারের বংশধরের যেই সর্বশেষ শিখা বলা যায়, সর্বশেষ দীপ্তি বলা যায়, বা সর্বশেষ যে মানুষটা ছিল সেও পর্যন্ত মারা যায়। অর্থাৎ এই মাকোন্দো অঞ্চল দিয়েই কিন্তু এই বুয়েন্দিয়া পরিবারের শুরু, আবার এই বুয়েন্দিয়া পরিবারের শেষ। এই মাকোন্দো অঞ্চলে যারা বসতি স্থাপন করে, প্রথম দিকের যে মানুষজন বসতি স্থাপন করে তাদের মধ্যে একজন ছিল হোসে আর্কাদিও বুয়েন্দিয়া এবং তার স্ত্রী উর্সুলা, এবং তাদের সন্তান হোসে আর্কাদিও এবং কর্নেল অরেলিয়ানো। এই কর্নেল অরেলিয়ানোর কর্নেল উপাধিটা কিন্তু পরে এসেছে। তার নিজস্ব একটা আইডিওলজি ছিল, নিজস্ব একটা ভাবধারা চিন্তাধারা ছিল এবং সেই চিন্তাধারা প্রতিষ্ঠিত করার জন্য সে এই মাকোন্দো অঞ্চল ছেড়ে পর্যায়ক্রমে যুদ্ধের জন্য বাইরে চলে যায়। তো এই উপন্যাসটা একটা বিশাল উপন্যাস, কেননা এই উপন্যাসে বুয়েন্দিয়া পরিবার দিয়ে একটা সমাজ ব্যবস্থা দেখানো হয়েছে যেটা মাকোন্দোতে প্রবর্তন হয়েছিল। এই উপন্যাসের প্রেক্ষাপটে যদি বলি তাহলে এই বুয়েন্দিয়া পরিবারের এই ইতিহাসটা, মাকোন্দো অঞ্চলে বসবাসের ইতিহাসটা কয়েকশো বছরের ইতিহাস। সেই কয়েকশো বছরের ইতিহাস মার্কেস খুব সুনিপুণভাবে এমনভাবে ব্যাখ্যা করেছেন যে মাঝে মাঝেই মনে হচ্ছে সেটা রহস্যময়ী, মাঝে মাঝেই মনে হচ্ছে বাস্তব, মাঝে মাঝেই মনে হচ্ছে সেটা পরাবাস্তব একটা কিছু। তো এই উপন্যাস নিয়ে যদি কথা বলতে চাই তাহলে আমাকে প্রথমেই বলতে হবে জিপসিদের নিয়ে কথা। কারণ জিপসিরা হলো এমন কিছু মানুষের দল যারা একটা নির্দিষ্ট সময় মাকোন্দো অঞ্চলে আসতো, বছরের একটা নির্দিষ্ট সময় মাকোন্দো অঞ্চলে আসতো। তারা সাধারণত ব্যবসা করার জন্য আসতো, কিন্তু সারা পৃথিবীর যত যত জ্ঞান, যত যত উদ্ভাবনী শক্তি, যত যত আশ্চর্য রকম ব্যাপার যত আছে সেগুলি নিয়ে মাকোন্দো অঞ্চলে তারা বিক্রি করার চেষ্টা করতো, কিংবা মাকোন্দো অঞ্চলবাসীদের, তারা তো অবশ্যই প্রত্যন্ত অঞ্চলে থাকতো, তো তাই জন্য তাদেরকে পৃথিবীর ভালো ভালো জিনিসগুলি দেখিয়ে চমকে দেওয়ার চেষ্টা করতো। সুতরাং এই উপন্যাসে জিপসিদের একটা বিরাট ভূমিকা আছে। যখন কর্নেল অরেলিয়ানো বুয়েন্দিয়া ফায়ারিং স্কোয়াডের সামনে দাঁড়িয়ে থাকে, সে ভাবতে থাকে তার শৈশবের কথা, ছোটবেলার কথা, যখন জিপসিরা তাদের অঞ্চলে একটা বিশেষ বস্তু এনেছিল, যে বিশেষ বস্তুটা সাথে তারা মাকোন্দো অঞ্চলবাসী পরিচিত ছিল না, এবং সেটা ছিল বরফ। এই উপন্যাসটা আসলে বাস্তব অবাস্তব দুইটা জিনিসকেই একদম মিলিয়ে মিশিয়ে তৈরি করেছেন গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস। যেমন হোসে আর্কাদিও বুয়েন্দিয়া, যিনি মাকোন্দো অঞ্চলে প্রবর্তন করেছিলেন, তার মৃত্যুর বহু বছর পর পর্যন্ত তার ভূত দেখা যেতে থাকে মাকোন্দো অঞ্চলে। আবার মেলকিয়াদেস, যিনি জিপসিদের একজন, অথচ এই বুয়েন্দিয়া পরিবারের সাথে যার সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এই উপন্যাসের শুরু থেকে শেষ পর্যন্ত এই মেলকিয়াদেসের ভূমিকা কিন্তু একদম খুব গুরুত্বপূর্ণ, খুব শক্তিশালী। এই মেলকিয়াদেস বুয়েন্দিয়া পরিবারের সাথে একদম শুরু থেকে শেষ পর্যন্ত থেকে যান, জীবিত কিংবা মৃত অবস্থায়। উপন্যাস পড়ার সময় যেহেতু এই উপন্যাসের প্রেক্ষাপট 100-200 বছর, কয়েকশো বছরে, সেহেতু মনে হতেই পারে উনি মৃত অবস্থায় কিংবা জীবিত অবস্থায় ছিলেন। এটা অবাস্তব, কিন্তু এই উপন্যাস পড়ার সময় সেটা বাস্তব মনে হবে আপনার। মার্কেসের লেখার একটা বিশেষ স্টাইল আছে, যেমন উনি ভবিষ্যতে কি হবে সেটার বর্তমানে একটা ইঙ্গিত দিয়ে সেটার উপন্যাসটা শুরু করতেন। উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝানো যায়। কল্পনা করুন আপনি নিজেই মার্কেস, তো আপনি 20 বছর পরের একটা ঘটনা ঘটেছে, সেটা আপনি দিব্য দৃষ্টিতে আজকে দেখতে পাচ্ছেন। তো 20 বছর পরে আপনি এমন একজনকে হত্যা করতে চলেছেন যিনি বর্তমানে আপনার অনেক প্রিয়। তো এটাই যখন মার্কেস লিখতেন ভবিষ্যতে সেই মৃত্যুর কাহিনীটা বর্তমানে নিয়ে আসতেন, তারপরে মূল গল্প শুরু করতেন। যেমন এখানে বলা যায় এই উপন্যাসের প্রথম পর্যায়ের কথা। এখানে কর্নেল অরেলিয়ানো বুয়েন্দিয়া ফায়ারিং স্কোয়াডে দাঁড়িয়ে আছেন, অথচ তার মনে পড়ছে ছোটবেলার কাহিনী, এবং তারপর থেকে কিন্তু গল্প শুরু হয়েছে। এই ফায়ারিং স্কোয়াডে দাঁড়ানোর কাহিনী কিন্তু আপনার উপন্যাসের একদম মাঝ পর্যায়ে আসে, অর্থাৎ মাঝ পর্যায়ে একটা শক্তিশালী ঘটনা দিয়ে উপন্যাসটা পরিচিত করিয়ে দিয়েছেন বা হিন্টস দিয়েছেন গল্পের, তারপর উপন্যাসটা শুরু করেছে। এবং মার্কেসের এই স্টাইলটা কিন্তু বেশ অভিনব। আমি অন্তত অন্য কারো গল্পে এরকম হিন্টস দিয়ে বা ভবিষ্যতের কথা বলে তারপরে বর্তমানে গল্প শুরু করে দেওয়ার এই ব্যাপারটা আমি পাইনি এখন পর্যন্ত। তো এই ব্যাপারটা বা এই স্টাইলটা আমাকে এতটাই অভিভূত করেছে যে আমি একটা গল্প লিখেছিলাম একটা ম্যাগাজিনের জন্য, নক্ষত্রের শুরু নক্ষত্রের শেষ, সেটাও কিন্তু এই মার্কেসের স্টাইল থেকে অনুপ্রাণিত হয়ে। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।